Assalamualaikum. Hello viewers, welcome to English Speaking Robil YouTube channel. This is Robil Hassan once again with another new video. Dear viewers, আজকের টিউটোরিয়ালে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা আজকে শিখব ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়। আর বিশেষ করে আজকের টিউটোরিয়ালটা তৈরি করা হয়েছে বিগিনার লেভেলের ইংরেজি স্পিকারদের জন্য, যারা ইংরেজিতে কথা বলতে চায় বাট তারা জানে না কিভাবে তারা সেন্টেন্সগুলো মেক করবে, হাউ ক্যান দে মেক দ্য সেন্টেন্স, এবং কীভাবে গুছিয়ে একটা সেন্টেন্স ইংরেজিতে বলে ফেলবে, তাদের মুখ থেকে বাহির করবে। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে প্রশ্ন করতে গেছে, স্যার আই নো এ লট অফ ওয়ার্ড বাট আই ক্যান নট স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি না, যদিও আমি প্রচুর শব্দ জানি। তখন তাদেরকে আমি বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। তো সেই পরামর্শ ধারাবাহিকতাতে আজকের আমাদের এই ভিডিওটা আমরা নিয়ে আসছি বিগিনার লেভেলের স্পিকারদের জন্য, যারা ইংরেজিতে কথা বলতে চায় এবং যারা একেবারেই প্রথম লেভেল ইংরেজিতে কথা বলতে চায়, তারা কিছুই জানে না, তাদের জন্য আজকে আমাদের টিউটোরিয়াল। তাহলে আমরা শুরুতে যেটা নিয়ে আলোচনা করব, আমরা জানি কথা বলতে হলে ভাষার যেই উপাদানটা বা যে টার্মটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে সেন্টেন্স। তাহলে আজকে আমরা কিছু সেন্টেন্স শিখব এবং এই সেন্টেন্সগুলোর মাধ্যমে কীভাবে আমরা খুব সহজে কথা বলতে পারি সেটাও আমরা জেনে নেব। তাহলে আমরা জানি যে সেন্টেন্সগুলো বিভিন্ন টাইপের হতে পারে। কিছু সেন্টেন্স আছে যেগুলো দ্বারা আমরা কোনো কিছু বর্ণনা করে থাকি, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার কিছু সেন্টেন্স আছে যেগুলোকে দ্বারা আমরা কাউকে প্রশ্ন করে থাকি, যেমন বলতে পারে আপনি কেমন আছেন, তারপরে আপনি কি স্কুলে গিয়েছেন বা আপনি কি স্কুলে যাবেন, তারপরে আপনি কোথায় থাকেন। এই যে বাক্যগুলো যেগুলো দ্বারা আমরা কাউকে প্রশ্ন করে থাকি। আবার কিছু টাইপের সেন্টেন্স আছে যেগুলো দ্বারা আমরা কাউকে আদেশ, অনুরোধ বা নির্দেশ করে থাকি। আবার কিছু টাইপের সেন্টেন্স আছে যেগুলো দ্বারা আমরা কাউকে আশীর্বাদ করে থাকি বা আমাদের মনের ইচ্ছা প্রকাশ করে থাকি। আবার কিছু টাইপের সেন্টেন্স রয়েছে যেগুলো দ্বারা আমাদের আবেগটা প্রকাশ করি। এটা হতে পারে আমাদের আনন্দ, ইট ক্যান বি আওয়ার সরো, ইট ক্যান বি আওয়ার ফিলিংস অ্যাবাউট ওয়ান্ডার, যেটা আমাদের বিস্ময় হতে পারে। এইরকম বিভিন্ন টাইপের সেন্টেন্স রয়েছে। তো আমরা জানি এই টাইপগুলোর ভিত্তি করে সেন্টেন্সকে সাধারণত 5টা ভাগে ভাগ করেছে। তো আজকে আমরা কথা বলবো কিছু সেন্টেন্স নিয়ে, যেগুলো একবারে প্রথম ফার্স্ট টাইপের, যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, যেগুলো দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায়। তো আমাদের আজকের টপিকস হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে কীভাবে ইংরেজিতে কথা বলবো। এখন সাপোজ আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে তুমি একটা বাক্য ইংরেজিতে বলো যে আমি একজন ছাত্র, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি বলে ফেলি যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। বা ঠিক তেমনই যদি কাউকে জিজ্ঞেস করি যে আমি একজন বালক, এটাকে ইংরেজিতে বলো, সে খুব ইজিলি বলে ফেলে যে আই এম এ বয়। বা সে যদি বালিকা হয়ে থাকে সেটাও সে বলে ফেলে আই এম এ গার্ল। খুব সহজে আমরা বলতে পারি। তারপর তার নিজের নামটা যদি বলতে বলি, খুব সহজে আমরা বলতে পারি যে আই এম রবিউল হাসান বা দিস ইজ রবিউল হাসান, যেটা আমরা বলে ফেলি, খুব সহজে আমরা বলে ফেলি। এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে তুমি বলো তো সে বাচাল, এটা ইংরেজিতে বলো, বাংলা লিখলাম সে বাচাল। এখন সমস্যা হচ্ছে যে বাচালের অর্থ কিন্তু আমরা জানি না। ওকে, লিখলাম আমি বলে দিচ্ছি বাচাল শব্দের অর্থ হচ্ছে টকেটিভ। টকেটিভ মানে হচ্ছে যে বাচাল। এখন এটাকে আমরা কীভাবে ইংরেজিতে বলবো, সে বাচাল আমি কীভাবে ইংরেজিতে বলবো। তাহলে অ্যাট ফার্স্ট আমি যেটা দেখব মনোযোগ সহকারে, এটা কোন টাইপের সেন্টেন্স। সে বাচাল যেহেতু কারোর সঙ্গে এখানে বর্ণনা করতেছে, সো ইটস অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো হচ্ছে যে সেন্টেন্সগুলো দ্বারা কারো কোনো কিছু বর্ণনা করা হয় বা কারোর সম্পর্কে কথা বলা হয়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আশা করি আজকের ক্লাস থেকে আমরা জেনে নিব। এবং উপরে যে দুইটা সেন্টেন্স আমরা ইংরেজিতে অলরেডি সবাই জানি, সেটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, যেন আমি একজন ছাত্র, এটা কিন্তু আমার সম্পর্কে বলা হচ্ছে। তো যে সেন্টেন্সগুলোতে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয় বা বর্ণনা করা হয়, দিস ইজ অ্যান অর দ্যাট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক তেমনই আমি একজন বয়, আই এম এ গার্ল, আই এম এ বয়, এবং আমি একজন বালিকা, আই এম এ গার্ল, এগুলো ইটস অলসো অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা ইংরেজিতে বলতে যাব অথবা আমরা লিখতে চাই, তা শুধু রাইটিং ইংলিশ, স্পিকিং ইংলিশ, দুইটা ক্ষেত্রেই আমরা প্রথমে কীভাবে শুরু করব, কোথা থেকে ইংরেজি বলাটা শুরু করব, সেটা আমাদের জানা উচিত। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার ফলো করে, সেটা আমরা জানি। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা ইংরেজিতে বলতে চাই বা লিখতে চাই, শুরুতে আমাদের বলতে হবে সাবজেক্ট, দেন আমরা বলবো ভার্ব, তারপর হচ্ছে যে অবজেক্ট। So assertive sentence says, after the assertive sentence we have to use a
ফুল স্টপ, আমরা একটা ফুল স্টপ ব্যবহার করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে। এখন কেউ বলতে পারে যে স্যার এখানে সাবজেক্ট কোনটা, আমরা কিভাবে বুঝবো যে বাক্যটাতে সাবজেক্ট? আমি যদি বলি যে রহিম একজন ভালো ছেলে, রহিম একজন ভালো ছেলে, এই যে বাক্যটা এটাতে কিন্তু বর্ণনা করা হচ্ছে। আমরা জানি বর্ণনা করলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সো আমরা ধরে নিলাম যে ইটস অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে সাবজেক্ট কোনটা? এখন আমরা একটু খেয়াল করি বাক্যে কার সম্পর্কে কথা বলা হচ্ছে। বাক্যে কথা বলা হচ্ছে যে রহিম সম্পর্কে, তাহলে হেয়ার রহিম ইজ দ্য সাবজেক্ট। ঠিক আমি যদি আরেকটা বাক্য বলি এভাবে, আমাদের বিদ্যালয়টি 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এই বাক্যটাতে সাবজেক্ট কোনটা? কারণ এই বাক্যটাতে কথা বলা হচ্ছে আমাদের বিদ্যালয়কে নিয়ে, সো বিদ্যালয় ইজ এ সাবজেক্ট। আবার আমি যদি কাউকে বলে থাকি যে পুকুরে মাছ আছে, তাহলে এখানে কথা বলা হচ্ছে কাকে নিয়ে? এখানে আমরা যদি সাবজেক্ট খুঁজে পাই পুকুরে মাছ আছে, কোথায় মাছ আছে, অ্যাকচুয়ালি এখানে কার সম্পর্কে কথা বলছি সেটা আমরা জানি না, বা এই ধরনের কিছু বাক্য আছে যেগুলোতে আমরা সাবজেক্ট মানে অদৃশ্য থাকে, তখন আমরা কিছু একটা ওকে সাবজেক্ট হিসেবে বসাতে হয়। বা আমি যদি বলি যে সেই স্কুলে যায়, তাহলে এখানে সে কার সম্পর্কে কথা বলছে? তার সম্পর্কে কথা বলছে, সে হচ্ছে এখানে সাবজেক্ট। ঠিক তেমনি ছেলেরা মাঠে খেলা করে, কাদের সম্পর্কে কথা বলছে? ছেলেদের সম্পর্কে, ছেলেরা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা বাক্যে দেখবো যে বাক্যে যার সম্পর্কে কথা বলছে বা যাকে নিয়ে কথা বলছে এটা হচ্ছে যে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কাকে বলবে সেটা আমরা আশা করি জেনে নিলাম। তো এই বাক্যটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই, ইংরেজিতে করতে চাই, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে রহিম। একটা জিনিস খেয়াল করার যে এখানে কোনো ভার্ব আছে কি না, ভার্বটা কি সেটা আমরা একটু জেনে নিই। ভার্ব হচ্ছে যেই শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, তাহলে ইংরেজিতে এদেরকে ভার্ব বলা হয়। যেমন আমি যদি বলি যে আমি ঘুমাই, তাহলে এখানে ঘুম হচ্ছে ভার্ব। ছেলেরা মাঠে খেলা করে, এখানে খেলা হচ্ছে খেলা করা হচ্ছে ভার্ব। ঠিক তেমনি আমি ভাত খাই, এখানে খাওয়াটা হচ্ছে ভার্ব, খাই শব্দটা ভার্ব। তারা মাছ ধরে, এই বাক্যটাতে ধরে শব্দটা হচ্ছে ভার্ব। এরকমভাবে প্রত্যেকটা বাক্যে কোনো না কোনো ভার্ব থেকে থাকে। এবং আমরা দেখতেছি এই বাক্যটাতে কোনো ভার্ব নাই, এখানে একজন, এটা কোনো ভার্ব বোঝায় না, এটা একটা এখানে আর্টিকেল বসাতে হবে। ভালো, এটা দ্বারা আমরা এডজেক্টিভ বুঝি, কারণ যেটা দ্বারা যে শব্দ দ্বারা কোনো গুণ বুঝে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। ছেলে সেটা একটা নাউন বুঝিয়ে থাকি। তাহলে এই বাক্যটাতে আমরা কোনো ভার্ব খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা কী হিসাবে ব্যবহার করবো এখানে ভার্ব? হেয়ার ইজ দ্য পয়েন্ট। আমরা একটু আগে ব্যবহার করছিলাম যে আই এম এ স্টুডেন্ট, আই এম এ গার্ল, আই এম এ বয়। অর্থাৎ আমি একজন বালক, আমি যদি বলে থাকি আমি একজন বালক, এই বাক্যটাতে কিন্তু কোনো ভার্ব নেই। আমি লেখা আছে, একজন লেখা আছে, বালক লেখা আছে, দেয়ার ইজ নো ভার্ব। কিন্তু আমরা কিন্তু একটা ভার্ব ব্যবহার করেছি, যদি আমরা জানি না এই বাক্যটাতে ভার্ব হিসেবে কী ব্যবহার করবো, কিন্তু ওখানে কিন্তু আমাদের অজান্তেই আনকনসিয়াসলি উই হ্যাভ ইউজড এ ভার্ব। সেটা কি ছিল? আই এম এ বয়। এখানে আমরা এম একটা ভার্ব ব্যবহার করেছি, আমরা বাক্যটা লিখছি আই এম এ বয়, তাহলে এখানে এম একটা ভার্ব ব্যবহার করেছি। ঠিক তেমনই আমরা এখানেও এইরকম কিছু ভার্ব ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে যে আরেকটা জিনিস খেয়াল করি, আমি একজন বালক, এই বাক্যটা জেনারেলি কোনো কালেই পড়ে না। তো যে সেন্টেন্সটা কোনো কালেই পড়ে না সেটাকে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে থাকি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা কোনো ভার্ব খুঁজে না পাবো, এই বাক্যগুলোতে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব এম, ইজ অথবা। আশা করি তোমরা এটা লিখে নিবে, তাহলে তোমাদের জন্য বুঝতে খুব সহজ হবে। আমি আবারও বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনো টেন্সের কোনো সেন্টেন্সে যে বাক্যগুলোতে সেন্টেন্সগুলোতে আমরা কোনো ভার্ব খুঁজে না পাই, এগুলো যখন আমরা ইংরেজিতে বলতে চাবো বা লিখতে চাবো, তখন আমরা ভার্ব হিসেবে কাকে ব্যবহার করব? এম অথবা ইজ অথবা আর। তাহলে ইন দিস সেন্টেন্স রহিম ইজ এ সাবজেক্ট, রহিমের সাথে কি বসবে? এবং এম ইজ আর এর ব্যবহারটা আমি একটু বলে দিই, এম ইজ অথবা। কোথায় এম বসবে? এমটা সবসময় বসে আই এর সাথে। আই যে প্রোনাউনটা, এই আই এর সাথে সবসময় আমরা এম বসাবো। ইজ বসবে যখন আমরা এই সাবজেক্টটা, বাক্যের সাবজেক্ট যখন সাবজেক্ট দ্বারা যখন একজনকে বুঝাবে তখন আমরা ইজ ব্যবহার করব। আর বসাবো আমরা যখন দেখবো যে বাক্যের সাবজেক্ট দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তুকে বুঝাচ্ছে, তখন আমরা আর ব্যবহার করব। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে রহিমের সাথে কি বসতে পারবে, এম না ইজ নাকি আর। যেহেতু রহিম দ্বারা একজন ব্যক্তিকে বুঝাচ্ছে, তাহলে এখানে রহিম হবে, রহিমের সাথে বসবে ইজ, রহিম ইজ। তাহলে একজন ভালো ছেলে, তাহলে এখানে হবে এ গুড বয়, রহিম ইজ এ গুড বয়। ঠিক তেমন আমরা একটু আগে একটা বাক্য দিয়েছিলাম, সে বাঁচাল। এটা ইংরেজি আমরা অবশ্যই করে দিন, আমরা এখন করে দিচ্ছি, সে বাঁচাল। বাঁচাল মানে হচ্ছে যে বেশি কথা বলে তাকে আমরা বাঁচাল বলে থাকি। এই বাক্যটাতে সাবজেক্ট হচ্ছে কি, কার সম্পর্কে কথা বলতেছি আমরা?
হি সম্পর্কে কথা বলতে, সে সম্পর্কে কথা বলতে, সে ইংরেজি হচ্ছে যে হি। তাহলে হি দ্বারা কয়েকজনকে বুঝে, একজনকে বুঝে, আমরা বলছিলাম একজনকে বুঝালে বা বেশি আমরা কাকে ব্যবহার করবো, ইজকে ব্যবহার করবো। তাহলে হি ইজ, বাচ্চার ইংরেজি হচ্ছে যে টকিং। ঠিক তেমনইভাবে এরকম আমরা যে কোনো বাক্যই করতে পারবো আশা করি। আজকের পর থেকে যে বাক্যগুলোতে কোনো ভার্ব খুঁজে পাবো না এবং বাক্যটা যদি দেখি প্রেজেন্ট টেন্সে পড়ে, তখন সেখানে আমরা ভার্ব হিসেবে কাকে ব্যবহার করবো, এম, ইজ অথবা। আর আমি যদি একটা বাক্য বলি তোমাদের লিখতে, আমি বললাম যে লিখো সে আমার বন্ধু, এটা কীভাবে ইংরেজিতে বলবো তুমি? আশা করি খুব সহজে বলতে পারবা। সে হচ্ছে এখানে সাবজেক্ট, সে ইংরেজি হি, হি এর সাথে কী বসবে, ইজ। আর আমার বন্ধু মানে হচ্ছে মাই ফ্রেন্ড, তাহলে হি ইজ মাই ফ্রেন্ড। ঠিক তেমনি আমার বাবা একজন ডাক্তার, মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, আর মাই ফাদারের সাথে কী বসবে, ইজ বসবে, মাই ফাদার ইজ এ ডাক্তার। এমনি আমি যদি বলে থাকি যে সাকিব আল হাসান আমার প্রিয় ক্রিকেটার, তাহলে ইন দিস সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে যে সাকিব আল হাসান, কারণ আমরা সাকিব আল হাসান সম্পর্কে কথা বলতেছি। তাহলে সাকিব আল হাসান, তো সাকিব আল হাসানের সাথে ভার্ব কী বসবে, এমিজার থেকে অবশ্যই ইজ বসবে। তাহলে তোমরা লিখে নিতে পারো সাকিব আল হাসান ইজ মাই ফেভারিট ক্রিকেটার। প্রিয় ক্রিকেটার মানে হচ্ছে যে ফেভারিট ক্রিকেটার। ঠিক তেমনই তোমাকে যদি আমি বলি যে, তুমি বলো যে গোলাপ তোমার আমার প্রিয় ফুল, এটা ইংরেজিতে বলতে তুমি একইভাবে বলতে পারবা রোজ ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে গোলাপ, গোলাপ ইংরেজি রোজ, রোজের সাথে কী বসবে, ইজ বসবে। তেমনি তোমাকে যদি এরকম আরেকটা সেন্টেন্স জিজ্ঞেস করি যে বাপ্পা মজুমদার আমার প্রিয় গায়ক, তাহলে কী বলবা, সাবজেক্ট হচ্ছে বাপ্পা মজুমদার, বাপ্পা মজুমদার ইজ মাই ফেভারিট সিঙ্গার। এরকমভাবে আশা করি আজকের পর থেকে যে বাক্যগুলোতে সাবজেক্ট থাকবে না এবং সেটা যদি প্রেজেন্ট টেন্সে পড়ে থাকি, সেখানে ভার্ব হিসেবে আমরা এম ইজার ব্যবহার করি এবং অ্যাসার্টিভ সেন্টেন্স করে যে কোনো বাক্য আমরা খুব সহজেই করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা তো শুধু অ্যাসার্টিভ করলে হবে না, কিছু ইন্টারগেটিভও করতে হবে। যে আমরা কীভাবে ইন্টারগেটিভ করবো, মানে প্রশ্ন করবো কীভাবে। যেন আমি যদি বলে থাকি যে রহিম কি ভালো ছেলে, প্রশ্ন করলাম রহিম কি ভালো ছেলে, এটা দ্বারা কিন্তু কাউকে প্রশ্ন করা হচ্ছে। যখন রহিম ভালো ছেলে না খারাপ ছেলে হয়ে থাকে, তখন হয়তো আমরা তাকে এই প্রশ্নটা এইভাবে করে থাকি, এই রহিম কি ভালো ছেলে। আবার যখন হয়ে থাকে রহিম ভালো ছেলে কিন্তু কেউ তাকে খারাপ বলছে, তখন আমরা প্রশ্নটা এইভাবে করে থাকি, এই রহিম কি ভালো ছেলে না। তার মানে যখন আমরা না বুঝাবো তখন বুঝে যে রহিম ভালো ছেলে, আর যখন হ্যাঁ রহিম ভালো ছেলে এভাবে প্রশ্ন করি, তখন বুঝে যে আসলে রহিম ভালো ছেলে না, যার কারণে আমি তাকে এভাবে প্রশ্নটা করেছি। তো যখন আমরা প্রশ্ন করব তখন কি করব, এই বাক্যগুলোর ক্ষেত্রে যখন আমরা প্রশ্ন করতে যাব, কোনো ভার্ব খুঁজে পাই না, সেখানে দেখলাম যে এমিজার ব্যবহার করে আমরা ভার্ব ব্যবহার করেছি, বাংলায় কোনো ভার্ব খুঁজে না পেলেও এমিজার ব্যবহার করছি ইংরেজিতে। তো এই ইন দিস সিকোয়েন্স, এই ক্ষেত্রে আমরা যখন প্রশ্ন করতে যাব তখন খুব ইজি ওয়ে আমরা জাস্ট হচ্ছে যে অক্সিলারি ভার্বটাকে, এই যে ভার্বটাকে এমিজারটাকে সামনে নিয়ে আসবো। আমি যদি এখানে ইজটা মুছে দিই, মুছে দিয়ে ইজটাকে সামনে লিখি, ইজ রহিম এ গুড বয়, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিই, তখন এই বাক্যের অর্থ হয়ে যাবে রহিম কি ভালো ছেলে। আবার যদি আমরা বলতে রহিম কি ভালো ছেলে না, তার মানে রহিম যে ভালো ছেলে সেটা আমি প্রুভ করতে চাই, প্রুভ করতে গিয়ে কাউকে প্রশ্ন করি রহিম কি ভালো ছেলে না, তখন আমি ইজের সাথে নট বসিয়ে দিব, ইজন্ট রহিম এ গুড বয়, রহিম কি ভালো ছেলে না। একইভাবে আমরা যদি বলি সে বাচাল, এটাকে প্রশ্ন করতে চাই সে কি বাচাল, তাহলে আমরা কি করবো, ইজটাকে সামনে নিয়ে আসবো, ইজ হি টকেটিভ। আমরা যদি ইজটা এখান থেকে মুছে এখানে নিয়ে লিখে দিই, ইজ হি টকেটিভ, মানে সে কি বাচাল। ঠিক তেমনইভাবে আমি কি একজন ছাত্র না, এটাকে যদি প্রশ্ন করতে চাই, তাহলে আমি একজন ছাত্র, এই বাক্যটাতে আমি একজন ছাত্র, এটা ইংরেজি কি আমরা জানি আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই, আমি কি একজন ছাত্র না, আমি একজন ছাত্র, এটাকে আমরা প্রশ্ন করব, আমি কি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র। তাহলে আমি একজন ছাত্র, এই বাক্যটাকে আমরা লিখি আই এম স্টুডেন্ট, স্টুডেন্ট। এটাকে আমরা ইন্টারগেটিভ করে ফেলবো, আমি কি একজন ছাত্র না, এটাকে তখন আমরা কি করব, আমরা এমটাকে শুরুতে নিয়ে আসবো, তখন আমরা এটাকে লিখবো আই এ স্টুডেন্ট। সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিব লেখার ক্ষেত্রে যে আমি কি একজন ছাত্র। আবার আমি যদি বলি যে আমি কি একজন ছাত্র না, না প্রকাশ করি মানে নেগেটিভে বলি, তখন যদি আমরা বলি এম নট আই স্টুডেন্ট, মানে আমি কি একজন ছাত্র না। তো আশা করি আজকের পর থেকে তোমরা কখনো এই যে অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স
এই ধরনের অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স যেগুলিতে কোনো বার খুঁজে পাবো না, এগুলো খুব সহজে করতে পারবো। তোমাদের জন্য আমার কিছু বাড়ির কাজ রইলো, বা প্রত্যেকেই যদি ইংরেজিতে আসলে তারা সত্যি যারা কথা বলতে চাও, তাহলে তোমাদের নিজ থেকে চেষ্টা করতে হবে যে তুমি কীভাবে ইংরেজিতে কথা বলতে পারো। তার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। আর কথা বলাটা এটা স্বাভাবিক, এক দুই দিনে চলে আসবে না, এটা আসবে তোমার প্র্যাকটিস, তোমার নিয়মিত অধ্যবসায় এর মাধ্যমেই তোমার এটা চলে আসবে, না হয় আসবে না। এবং তোমাকে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখতে হবে, অথবা তোমার কোনো টিচারের শরণাপন্ন হতে হবে, এর মাধ্যমে তোমার চলে আসতে পারে। তো আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা অন্য টিচারের কাছে না গিয়েও এখানেও তোমরা শিখতে পারবে, যদি তোমরা মন থেকে শিখতে চাও। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।